আমেজটুকু শেষ পাতে উপভোগ করতে আসতেই হবে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত খাদ্য মেলা চিটেপুটেতে আগামী 10 থেকে 13 ফেব্রুয়ারি সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কে প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত। চেটেপুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। নমস্কার রিতেশ দা। বিধাননগরে ভোট হচ্ছে এবং সকাল থেকেই দেখছি বিধাননগর পুরো উত্তপ্ত। ভুয়ো ভোটার থেকে শুরু করে একাধিক জায়গায় ছাপ্পা দিতে গিয়ে ধরা পড়ার চিত্র উঠে এসছে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভুয়ো ভোটার বিভিন্ন বুথে ধরা হচ্ছে। কি বলবেন? 2015-র যদি বিধাননগর নির্বাচনের ফুটেজটা যদি আপনি বের করেন, ওই সেবার আর এবারের মধ্যে একটাই ফারাক রয়েছে, সেবার সাংবাদিকদেরকে ফেলে পিটানো হয়েছিল, এবার সেটা হয়নি। বাদবাকি যা ঘটনা 5 বছর আগে হয়েছে এবারও তাই হচ্ছে। তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে 213টি আসন জয়লাভ করার পর এই ব্যাপক ম্যান্ডেট তাদের পক্ষে যাওয়ার পরেও তাদের মানুষের উপরে আস্থা নেই, বিশ্বাস নেই। একটা দল সেন্ট্রাল ফোর্সের কে সামনে রেখে নির্বাচন হয়েছিল, আমরা হার স্বীকার করে নিয়েছিলাম, তো তারা তো জিতেছে। সুজিত বোস বিধাননগরের বিধায়ক মন্ত্রী, তো তার তো নিজের কনস্টিটুয়েন্সির উপরে কনফিডেন্স থাকা উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস আসানসোলে গুলি চলেছে, প্রার্থীর মাথা ফাটানো হয়েছে, ঠিক আছে। এই মতো অবস্থায় এটা থেকে কি বোঝা যাচ্ছে? আমরা আসানসোল লোকসভায় মাত্র 2টো বিধানসভা জিতেছি, 5টা অ্যাসেম্বলি নিয়ে আসানসোল পুরসভা। আসানসোল উত্তর ওরা জিতেছে, রানীগঞ্জ ওরা জিতেছে, জামুরিয়া ওরা জিতেছে। আমরা তো শুধুমাত্র জিতেছি কুলটি আর আসানসোল দক্ষিণ। তো 3-2 ছিল, তাহলেও তো ওদের বোর্ড হয়, কিন্তু তাদের মানুষের উপরে আস্থা নেই। নিশ্চিতভাবে আজকের ডেটে আপনি সাংবাদিক, কোনো বাচ্চা ছেলেও যে জীবনে রাজনীতি করেনি সেও এটা স্বীকার করবে না যে বিজেপি আজকের দিনে গিয়ে বিজেপির কোনো নেতা কর্মী সমর্থক কোথাও গুলি চালাবে, কোথাও লাঠি নিয়ে মারামারি করবে, সে জায়গায় বিজেপি আজ নেই। তো তার প্রধান প্রতিপক্ষ বিজেপি। বাবুল সুপ্রিয় বিজেপি সাংসদ তৃণমূল জয়েন করেছিলেন, তারপরেও তৃণমূলের এত ভয় কেন? তারপরেও এত ভয় কেন? আজ কিন্তু সব্যসাচী দত্তকেও খুব রিল্যাক্স মুডে দেখা গেছে। দেখুন, রিল্যাক্স দেখা গেছে তার মানে আপনার যে আগের প্রশ্নটা ছিল, তার মানে প্রত্যেক কটা বুথে উনি বহিরাগতদেরকে ঢুকিয়ে রেখেছিলেন, তারা অবাধ ভোট দিয়ে যাচ্ছিল। এবং পশ্চিমবঙ্গ স্টেট ইলেকশন কমিশন তৃণমূল কংগ্রেসের সিস্টার অর্গানাইজেশনের মতো তারা চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশকে আমরা কোথাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে দেখিনি, যা চাইছে তাই তৃণমূলের লোকেরা করছে। সে ছবি শুধু ওইখানে নয়, যা শিলিগুড়ি তাই চন্দননগর, আর সবার উপরে গেছে আসানসোল। আপনি একদিকে বলছেন জনগণ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, আপনি বলছেন মানুষ বিজেপির সাথে নেই। কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ পুলিশের উপরে আস্থা দেখিয়ে নির্বাচন কমিশন সওয়াল করছে এবং তারা বলছে মানুষের নিরাপত্তা আমরা দেব। এটা কোর্টের উল্লঙ্ঘন, মানে হাইকোর্টের অবমাননা বলবেন? তাহলে মিথ্যা এফিডেভিট দিয়েছে, হলফনামা মিথ্যা হলফনামা। তো এরা কোন মুখে বড় বড় কথা বলে? একদিকে বলছে বিজেপির সংগঠন নেই, বলছে বিজেপি প্রার্থী দিতে পারছে না, অথচ আমরা দেখছি যে এখন বিজেপি প্রার্থী দিতে গেছে তাদেরকে জোর করে, বোলপুরের পিকচারটা তো সবাই দেখেছি আমরা, জোর করে তাদেরকে একটা জায়গায় আটকে রাখা হয়েছে। 2:50 গেছে কাগজ নিয়ে,
কাগজে লিখে দিচ্ছে আপনি 4:10-এ এসছেন। এমার যারা হয় তারা যে রাজনীতি করে বাংলার মানুষ, এবং আমি দীর্ঘ 30-32 বছর ধরে রাজনীতির মানে একজন ছাত্র হিসেবে আমার কাছে এটা নতুন অভিনব ঘটনা। আমরা দেখতাম নিচে লেভেলে এগুলো হতো, প্রেসাইডিং লেভেল অব দি সেটিং হতো, এমআরও সেটিং, যে প্রার্থী গেছে নমিনেশন পেপার নিয়ে 2:50-এ। এক্ষেত্রে নমিনেশনের ক্ষেত্রে ঠিক যেরকম 5টায় ভোট শেষ, কোনো ব্যক্তি যদি 5টায় এসছে, লাইনে দাঁড়িয়ে আছে, 5টায় ভোট শেষ, তখন স্লিপ ইস্যু করা হয়। যদি 100 জন থাকে 100 জনই ভোট দেবে, সে ভোটটা 8টা অবধি চললেও চলবে। নমিনেশন সাবমিটের ক্ষেত্রেও একই জিনিস। আমি ওখানে 2:50-এ গেছি, আপনি নেননি, ইটস ইয়োর ফল্ট। এটা হতে পারে না, এটা অসম্ভব। এন্টায়ার মেশিনারিকে আপনি কাজে লাগাচ্ছেন, তারপরেও আপনার মানুষের উপর মানে আস্থা রাখতে পারছেন না। এই যে প্রশাসনের ওপর দায়িত্ব ছিল, যে প্রশাসন রাজ্য পুলিশ দিয়ে পুরো ভোট প্রক্রিয়াটা শান্তিপূর্ণভাবে চালনা করবে, কিন্তু দেখা গেল সারাদিন যেভাবে ভোট চললো, বিভিন্ন জায়গায় দেখা গেল ভুয়ো ভোটারদের কিন্তু মিডিয়ার লোক মানে সাংবাদিকরা ধরছে, সাংবাদিকরা ভুয়ো ভোটারকে ধরছে, বিরোধী দলের প্রার্থীরা তারা ধরছে, কিন্তু প্রশাসন ধরতে পারছে না ভুয়ো ভোটার। কি বলবেন তাহলে? আমি একটু আগে যেটা বললাম, উত্তরটা আবার রিপিট করছি। সাংবাদিকরা নিরপেক্ষ, তারা পেশাগত কারণে তারা চেষ্টা করেছে, তারা সত্য উদ্ঘাটিত করতে পেরেছে, কিন্তু পুলিশ তো পারবে না। কারণ সমস্ত থানার ওসিরা হচ্ছে লোকাল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি কোট অন রেকর্ড বলছি, পার্টি তো পুলিশ চালাচ্ছে। সিপিএমে জোন অফিসের কথায় পুলিশ উঠতো বসতো সিপিএমের জামানায়, আর তৃণমূল কংগ্রেস এটাকে পরিবর্তন করেছে, লোকাল থানার কথায় তৃণমূল সহ বিরোধীরা উঠবে বসবে। কাকে জয়েন করাতে হবে না হবে, লোকাল থানার ওসি গিয়ে খবর দিচ্ছেন যে যান আপনি কালকে অমুকের সাথে দেখা করুন, আপনি তমুকের সাথে কথা বলুন। এ প্রসেস চলছে পশ্চিমবঙ্গে। খোঁজ নিয়ে দেখুন সর্বত্র যারা যেখান থেকে বিরোধীদের যোগদান করানো হচ্ছে, এই গোটা ঘটনাটাকে কারা এক্সিকিউট করছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের যে ধারা আছে, আপনি জানেন 2015-র কলকাতা কর্পোরেশনের নির্বাচনের আগে একটি কেস হয়েছিল, ক্ষমা করবেন, পঞ্চায়েত নির্বাচনের আগে মীরা পান্ডে একটি কেস করেছিলেন। ওই কেসটাতে আমিও বিজেপির পক্ষ থেকে পার্টি ছিলাম। গোটা কেসটা আমরা শুনেছিলাম, শুনানি পর্বটা। নির্বাচন কমিশনের যে ক্ষমতা, যেটা আর্টিকেল 243 প্রোভাইড করে, ক্ষেত্রে স্টেট ইলেকশন কমিশন, এটা বামেদের তৈরি করা যখন আইন, যখন বামেরা এটাকে নিয়ে এলেন, তারা একটা ক্লজ ওর মধ্যে রাখলেন যে রাজ্য সরকারের কথা শুনতে তারা বাধ্য। যতদিন ওই ক্লজটা থাকবে ততদিন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশন ঠুটো জগন্নাথ হয়েই থাকবে। সিপিআইএমের মানে কঠোরভাবে সমালোচনা করতেন মমতা ব্যানার্জি, কিন্তু সিপিএম ইনস্টিটিউশনগুলোকে যখন এইভাবে একটা করে ভেঙেছিল, ক্ষমতায় আজকে 11 বছর হয়েছে, ওই সমস্ত তৈরি করা যে ধাপগুলো আজকে সেটাকে এনজয় করছেন মমতা ব্যানার্জি। বাস্তব সত্যটা স্বীকার করতে হবে। তার যদি গণতন্ত্রের প্রতি আস্থা ভরসা থাকতো এবং সিপিএমের তৈরি করা এই খারাপ জিনিসটাকে সরিয়ে, কারণ দেখুন মমতার জনপ্রিয়তা, মমতার ক্ষমতা নিয়ে তো প্রশ্ন নেই। মানুষ তো মমতা ব্যানার্জির নেতৃত্বে 213টা আসন দিয়েছে, তো মমতা ব্যানার্জি তো টেস্ট করতে পারতেন যে দেখি 1 বছরের মধ্যে 8 মাস 10 মাস হয়েছে, 8 মাস হয়েছে, আমি 8 মাসের মধ্যে যে কাজগুলো করেছি তাতে মানুষ এন্ডোর্স করছে কি করছে না। 7টা বিধানসভা উপনির্বাচন জিতেছেন,
তারপরেও ভয় কেন? 6 জন বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গেছেন, কি দরকার ছিল ভাঙানোর? গোটা নির্বাচন জুড়ে দাল গদ্দার, মির্জাফর মির্জাফর, বিশ্বাসঘাতক, এইসব যাদেরকে তকমা দিয়েছিলেন, তাকে কাউকে নিয়ে গিয়ে আগরতলায় জয়েন করাচ্ছে, কাউকে রাজ্য অফিসে জয়েন করাচ্ছে, আবার কোর্টে গিয়ে বলছে না ও তো বিজেপিতে আছে। পিসি সরকার ম্যাজিক ফেল মমতা ব্যানার্জির কাছে। তৃণমূল যা পারে পিসি সরকারও হয়তো পারতো না। রিতেশ দা, এই যে বললেন কারুকে নিয়ে রাজ্য অফিসে জয়েন করাচ্ছেন, মুকুল রায়ের ক্ষেত্রেই বলছি, মুকুল রায় নিয়ে তো অনেক দিন ধরেই চলছে জোর জল্পনা তর্জা। স্পিকার বলেছেন, মুকুল রায় কিন্তু ঘোষণা করেছেন স্পিকার যে মুকুল রায় বিজেপিরই বিধায়ক, বিজেপিতেই আছেন। কি বলবেন তাহলে? আশা, আমার মনে হয় মানে আপনি যেহেতু পিসি সরকারের জাদুর কথা বললেন, ওই তো কারণ ধরা পড়েছে, আমরা সবাই জানি, মিডিয়ায় সেই প্রমাণও আছে যে উনি তৃণমূল ভবনে গিয়ে জয়েন করেছেন, কিন্তু বলছেন উনি বিজেপির বিধায়ক, স্পিকার ঘোষণা করছেন। তাহলে তো যেহেতু আপনি জাদুকরের কথা বললেন, আমি তাই প্রশ্নটা করছি। এই স্পিকারের জন্য বাংলা বিগত 4 বছর ধরে অসম্মানিত হচ্ছে। বাঙালিরা বুক বাজিয়ে বলতো যে বিহার ইউপিতে যা হয় আমাদের এখানে হয় না। আমরা গর্ববোধ করতাম বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা, এটা নিয়ে আমরা মানে সবসময় মাথা উঁচু করে থাকতাম। বিহার, উত্তরপ্রদেশ যেটা পারে সেটা বাংলা পারে না, এই বিমান বাবুর জন্যে কলঙ্কিত হয়েছে বাংলা। আপনি দেখবেন উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ বা কর্ণাটকে, মধ্যপ্রদেশে 18 জন সিন্ধিয়া সমর্থক এমএলএরা বিজেপিতে যোগ দিলেন। তারা কিভাবে যোগ দিলেন? তারা রিজাইন করলেন। কর্ণাটকের এমএলএরা বিজেপিতে যোগ দিলেন, সবাই রিজাইন করলো। গতবারের বিধানসভা দেখুন, সিপিএম কংগ্রেসের জোটে নির্বাচিত ছিলেন দুলাল বর বাগদা থেকে, তিনি জয়েন করলেন তৃণমূলে। তিনি আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে এলেন। লোকসভায় 2019-এ টিকিট পেলেন না, আবার তৃণমূলে চলে গেলেন। আবার বিজেপি জিতলো, উনি আবার বিজেপিতে চলে এলেন। একাধিক বিধায়কের আমি নাম বলতে পারি যারা এদিক থেকে ওদিক গেছে, ওদিক থেকে এদিকে এসছে। কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? তৃণমূল থেকে বিজেপিতে এলো সুনীল সিং, বিশ্বজিৎ দাস, আরও বেশ কিছু এমএলএরা ছিলেন। কেন তাদের বিধায়ক পদ খারিজ করলেন না? সুনীল সিং এর কথাই বললেন, অর্জুন সিং এর আত্মীয়রাও কিন্তু তৃণমূলে যোগদান করলেন। কেন খারিজ করলেন না? দেখুন, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ রাইট টু টেক হিজ ওন ডিসিশন। আমার বিষয় হচ্ছে, স্পিকার হচ্ছে একটা কনস্টিটিউশনাল পোস্ট। বিধানসভার কাস্টোডিয়ান হচ্ছেন স্পিকার। স্পিকার যদি ইন্ডালজ করেন ফ্লোরে ক্রস করা, তো কে নিয়ন্ত্রণ করবে? সাধারণ মানুষ বলছে আইনের শাসন নেই, আমরা রাস্তায় লড়াই করছি। চিফ মিনিস্টার যাকে জয়েন করাচ্ছে, পার্টির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি যাকে জয়েন করাচ্ছে, তার টুইটার হ্যান্ডেলে ক্যাটাগরিক্যালি লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস। দু একটা যদি মানে শব্দ ব্যবহার করা যায়, লোকে বলবেন যে স্পিকার সম্পর্কে এই ধরনের অমর্যাদিত শব্দ ব্যবহার করছেন, কিন্তু এরা তো প্রভোগ করছে। স্পিকারের এটা কাজ। এত নির্লজ্জ, বেহায়া, মেরুদণ্ডহীন স্পিকার বাংলার না দেশের মধ্যে মানুষ দেখেনি। যে সংবিধানের কথা নয়, মমতার কথায় ওঠে আর বসে। আমি ওই যে পিসি সরকার বললাম না, পিসি সরকার মানে ওই পিসি সরকার, পিসির সরকার। হ্যাঁ, পিসি সরকার। রিতেশ দা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখন কিন্তু জল্পনা তুঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেবে, এই জল্পনা কিন্তু রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। কি বলবেন এই বিষয়টা? দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেবেন কি দেবেন না, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর জল্পনার কোনো উত্তর দেওয়া উচিত নয় বলে আমি মনে করি।
এবং এই যে এক ব্যক্তি এক পদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এক ব্যক্তি এক পদ, সেই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ক্যাম্পেন হয়েছে। তার পাল্টা কিন্তু আরও একটি পোস্টার এসছে যে মমতাপন্থী থেকে। কি পোস্টার? সেখানে বাংলায় লেখা আছে দলে শেষ কথা বলা, মানে শেষ কথা বলবে দিদি। কি বলবেন তাহলে এই যে বিতর্কের মধ্যে এসে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস? একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেন যেটা চলছে এক ব্যক্তি এক পদ, উল্টো দিকে মমতাপন্থী যারা বলছে যে দলে একজনই বলবেন, তিনি হচ্ছেন দিদি। কি বলবেন তাহলে? বাংলার মানুষ দুটো জিনিসের উপরেই নজর রেখেছে। অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো না হলে ওনার কোনো লোকাল স্ট্যান্ডিং থাকতো রাজনীতিতে? পঞ্চায়েত মেম্বার জিততে পারতো? সম্ভব নয়। আজকেও 213টা আসন পার্টি জিতেছে, অভিষেকের কথাই জিতেছে নাকি? অভিষেক রাজনীতি করলো কি করলো না তাতে কিচ্ছু যায় আসে না। পার্টিটা তো মমতার, ক্ষমতাও মমতার। আর অভিষেক এত কথা বলতে পারছে তার একমাত্র কারণ সে মমতা ব্যানার্জির ভাইপো। কিন্তু একজন সাধারণ সম্পাদক একটা পন্থা নিচ্ছেন, সেখানে একটা যারা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা বা ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা স্ট্যান্ড হচ্ছে। কোথাও কি তাহলে দলের মধ্যে ভাঙন বা একটা বিভাজন দেখা যাচ্ছে না? অভিষেক ব্যানার্জি ব্ল্যাকমেলিং এর পলিটিক্স করছে। তার হাব ভাব কথাবার্তা শুনে এমন মনে হচ্ছে তার উচ্চাকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে। তার মনে হচ্ছে যে মমতার রিটায়ার করা উচিত। সে বলছে দ্যার শুড বি এ এজ লিমিট ফর রিটায়ারমেন্ট। ঠিক আছে, তো নিজে থেকে ওর পার্টি ঠিক করুক না যে আমি আমার দলে এটা করলাম। ও তো পার্টির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। বলছে ডায়মন্ড হারবার কোনো ফুটবল ক্রিকেট আমরা করব না। 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে 50,000 লোক, 31st নাইটে 50,000 লোক চলে এলো। এই সেলিব্রেশনকে কেন অ্যালাউ করলে? যখন হু করে থার্ড ওয়েভে করোনা বাড়ছে সারা দেশে, আপনি জেনে নিন, আমি 24শে ডিসেম্বর দিল্লির একটি হোটেলে ছিলাম। হোটেলের রেস্টুরেন্ট বন্ধ, অনলি ইন রুম ডাইনিং। সেখানে কলকাতার সমস্ত ডিস্কো খোলা ছিল। 3-4টে ক্লাব নিজে থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা বন্ধ রাখব। সরকার কি করছিল? ভোটের পর যখন ভোট চলছে তখন বিজেপি দিল্লি থেকে করোনা নিয়ে এসছে বলে ক্যাম্পেইন চালালো। 5ই মের পর কেন লকডাউন হলো না? লকডাউন 16 তারিখ কেন হলো? 10 দিন অপেক্ষা করলো যে ঈদ হবে তারপরে। তো কখনো ঈদ দেখবে, কখনো ক্রিসমাস দেখবে, কখনো নিউ ইয়ার দেখবে। মানুষের প্রাণের তো এদের কাছে কোনো জাস্টিফিকেশন নেই। কথায় কথায় যোগীর সমালোচনা করে, শিখুক গিয়ে যোগীর কাছ থেকে। অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে আসে, ওর কাছ থেকেই তো কিছু শিখতে পারতো। 20 ডিসেম্বর থেকে সারা দেশ সমস্ত পাবলিক গ্যাদারিং বন্ধ করে দিয়েছিল, 28 ডিসেম্বর থেকে। কারণ সেই সমস্ত প্রশাসন এরা বুঝতে পেরেছিল যে থার্ড ওয়েভ আসছে, যেভাবে ওমিক্রনকে ইয়ে করছে মানুষ, কারণ ভ্যারিয়েন্ট বদলাচ্ছে, নতুন রোগ, নতুন ভ্যারিয়েন্ট। এক্সপার্টরা ঠিক কী হবে তাদের বুঝতে সময় লাগছে। তো যেটা গাইডলাইন সেটা ফলো করা উচিত। তো কোথায় আপনি সারা ভূভারত মানে 24th নাইট মানে ক্রিসমাস সে ইভ আর নিউ ইয়ার পার্টি গোয়ায় ফেমাস। একদমই, মানুষ গোয়ায় যায় এই ফেস্টিভ্যালটাকে। এই 7 দিন 24 থেকে নিয়ে 1 তারিখ যে হোটেল নর্মাল দিনে 10,000-এ পাওয়া যায়, ওই সময় 1 লাখ টাকা, সেটা 5 স্টার হোটেলগুলোর কথা বলছেন, তাতেও বুকিং পাওয়া যায় না। সে গোয়াও বন্ধ রেখেছে, কারণ মানুষের প্রাণটা প্রাইসলেস। তো ঈদের জন্য ছুটি, ক্রিসমাসের জন্য ছুটি, কেন ভাই? আর তারপরে
10টায় বন্ধ, 11টায় বন্ধ, রাস্তায় পুলিশ, সাধারণ লোকেরা, খেটে খাওয়ার লোকেরা বেরিয়েছে, কারণ রাস্তায় 11টা বাজছে, রাস্তায় জোর করে পুলিশ তাদের থেকে টাকা তুলছে, 100 টাকার ফাইন 500 টাকা করেছে। রাজ্য সরকারের যে কোষাগার তো শেষ, ট্রান্সপোর্টেশনের ওপর থেকে তোলা তুলছে সরকার, তোলা তুলছে। আপনি ভাবুন, একটা ছেলে যদি মোটরসাইকেলে 2 জন বসে 1000 টাকা ফাইন, 3 জন বসলে 1000 টাকা ফাইন, লাইসেন্স সাসপেনশন। হেলমেট না পরলেও তাই। আমি মনে করি এটা অন্যায়, হেলমেট একদম পরতে হবে, কিন্তু 3 জন বসলে বা 1000 টাকা দিতে হবে, আর লাইসেন্সও সাসপেন্ড করবেন। আপনি হেলমেট কম্পালসারি, লাইসেন্স বন্ধ হবে, 500 টাকা করতেন। কারণ এটা ফাইন নয়, টাকা তোলার ব্যবস্থা করেছে পুলিশ। মোটর ভেহিকলসের যে একটা এখন সেটা চালু করলো, এই অ্যামেন্ডমেন্ট একটা কিন্তু 2 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিল। এতে তো কেন্দ্রেরও কিছুটা অবদান আছে। এটা কিন্তু আটকে রাখার পর 2 বছর কিন্তু আটকে রাখার পর অবশেষে উনি সেটাকে চালু করলেন। উনি কিন্তু মানুষের স্বার্থেই একটা সময় আটকে রেখেছিলেন। তাহলে কি বলবেন? সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যামেন্ডমেন্ট এসছে সেটা আপনি পড়ুন একবার গিয়ে, আর না হলে নীতিন গডকরির বক্তৃতা আছে ইউটিউবে, ওটা শুনুন। হেলমেট কম্পালসারি, হেলমেটের উপরে ফাইনটা কেন করেছেন? ডেথ রেট কন্ট্রোল করার জন্য একটা অ্যামেন্ডমেন্ট এসছে। আমি হেলমেটের কত বারণ করিনি, একদমই না, হেলমেট উচিত, আমি তো বলছি অবশ্যই। হেলমেট না পড়লে লাইসেন্স ক্যান্সেল করে দাও, আমি তারও পক্ষে। বলো হেলমেট না পড়লে কোনো পেট্রোল পাম্প তেল দেবে না, অনেক রাজ্য করেছে। হেলমেট না থাকলে যাবে স্কুটি নিয়ে বা ইয়ে নিয়ে, তেল দেবে না। এটার একটা দিক। সিগন্যাল ভাঙলে 500 টাকা কোথায় লেখা আছে? এটা বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা বলেনি। সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন হচ্ছে অ্যাক্সিডেন্ট কমানো, বড় রাস্তার মধ্যে সার্ভিস লেন প্রোভাইড করা, যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখবেন, একটা অ্যাক্সিডেন্টের পজিশন তৈরি হতে, সেটা না করা। যে কোনো প্ল্যান্ড সিটিতে 33% রোড রাখা হয়। ভারতে কলকাতা হচ্ছে এমন একটা শহর যার অনলি 6% রোড আছে। কেনেডির একটা বিখ্যাত উক্তি আছে, আমেরিকা ইজ রিচ, তার কারণ আমেরিকার রোড হচ্ছে অত্যন্ত ভালো। রোডস হচ্ছে আমেরিকার। একদমই, আমরা পুরো ব্যাপারটা বুঝলাম। বিষয়টা হচ্ছে, আমি একটু ফিরে আসছি আবার। এই যে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এই যে এক ব্যক্তি এক পদ যে পোস্টার, এই যে পোস্টার হয়েছে বা যে ক্যাম্পেইন চলছে, ববি হাকিম কিন্তু বলেছেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়েই কিন্তু উনি বলছেন যে এই যে ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনুমোদন দেয় না। ববি হাকিম একদম সরাসরি এই মন্তব্য করেছেন। কি বলবেন? কোনটাকে অনুমোদন দেয় না? এই যে এক ব্যক্তি এক পদ যে ক্যাম্পেইন চলছে, সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানে না, অনুমোদন দিচ্ছে না এটাকে, এবং সেটা মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়েই এই বক্তব্যটা রাখছেন, ওনার পারমিশন নিয়েই ববি হাকিম বলেছেন। এর উত্তর অভিষেক ব্যানার্জি দেবে, আমাদের বলার তো কিছু নেই এটার মধ্যে। ওনাদের পার্টি ওরা কিভাবে চালাবে না চালাবে একদম ভিন্ন তাদের মত। আর দ্বিতীয় কথা, আমি আগেও বললাম না, বিষয়টা হচ্ছে তাহলে কি গৃহযুদ্ধ লাগছে? আমার সেটা মনে হয় না। এটা মান অভিমানের খেলা, ব্যক্তিগত যে উচ্চাকাঙ্ক্ষা সেটাকে পুরো করার খেলা। পরে পিসি আবার গলে যাবেন, আবার ভাই পিসি ভাইপো এক হয়ে যাবে, যারা মাঝখান দিয়ে লড়ালড়ি করছে তাদের কপালে খাড়া। এর বেশি কিছু হবে না, মিলিয়ে নেবেন আপনি। আইপ্যাক নিয়েও কিন্তু এখন জোর জল্পনা, যে আইপ্যাকের সাথে হয়তো চুক্তি শেষ, হয়তো চুক্তি শেষ নয়, সেই নিয়ে একটা জল্পনা উঠছে। কি বলবেন? এবং এই যে ক্যাম্পেইন হচ্ছে, যা এই যে পোস্টার, চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন এই পোস্টার নাকি আইপ্যাক থেকে করা হয়েছে, এবং আইপ্যাক সরাসরি বলেছেন যে না, রাজ্যের মন্ত্রী মিথ্যে কথা বলছে, রাজ্যের মন্ত্রী নিজেই কিছু জানেন না।
কি বলবেন এখন আইপ্যাককে নিয়ে জোর তরজা? আমরা তো জানতাম চন্দ্রিমা ভট্টাচার্য অভিষেক ঘনিষ্ঠ, যেটা মানে আপনাদের কল্যাণে যতটুকু আমরা জানি। তো তার মানে আইপ্যাকের সম্পর্কে যে মত তিনি দিয়েছেন সেটা অভিষেকই করিয়েছেন হয়তো। আর করেছে কি করেনি এটা ওদের ব্যাপার, ওরা ভালো বুঝতে পারবে। আমরা দূর থেকে দেখছি, আমাদের এর মধ্যে আমাদের এখানে কি বলার আছে। একটা জিনিস বোঝা যাচ্ছে যে সেকেন্ড ইন কমান্ড আর সেকেন্ড ইন কমান্ড থাকতে চাইছেন না, তিনি প্রিন্সিপালি কমান্ডার হতে চাইছেন। এবার পিসি কত তাড়াতাড়ি চেয়ার ছেড়ে যাবেন সেটা পিসিকে সিদ্ধান্ত নিতে হবে।